মধ্যপ্রদেশের হৃদয়ে লুকিয়ে আছে এমন এক শহর যেখানে প্রকৃতি নিজেই শিল্পী। নর্মদা নদীর গর্জন, মার্বেল পাথরের সূর্যের আলো আর ইতিহাসের নীরব গল্প। মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত এই মদন মোহন ফোর্ট তৈরি করেছিল রাজা মদন মোহন সিং, যার সঙ্গে জড়িত তার মা রানী দুর্গাবতী। স্বাগতম জব্বলপুরে। মাত্র একদিন, কিন্তু অভিজ্ঞতায় ভরপুর। ধোঁয়াধার জলপ্রপাতের গর্জন থেকে শুরু করে ভেড়াঘাটের মার্বেল রক্সের মোহ, প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি করার মতো। এই হলো কচনার সিটি শিব মন্দির, যেটা বিখ্যাত এই শিব মূর্তিটার জন্য। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একদিনে জব্বলপুর ঘুরে দেখার এক অসাধারণ যাত্রায়, যেখানে আপনি পাবেন প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্তি সব একসাথে। আর এই আশ্রম থেকেই কিন্তু নর্মদা পরিক্রমা শুরু করা হয়। তাই পর্বটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ জব্বলপুর একটা জায়গা নয়, একটা অনুভূতি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। গুড মর্নিং। জব্বলপুর থেকে আরও একটা নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ডিসেম্বর মাসের 28 তারিখ, টাইম হয়েছে এখন 10:30। আর আমি এখন বেরোচ্ছি পুরো জব্বলপুর এক্সপ্লোর করতে। আমি ঘুরবো, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। কাল রাতে আমি আমার পেছন দিকে যে হোটেল আছে, চাঁদনি হোটেল, এই হোটেলে এসে উঠেছিলাম। কিভাবে আমি কলকাতা থেকে এই জায়গায় এলাম, এই জায়গার কি নাম আছে, এই জায়গাতেই যে প্রত্যেকটা হোটেল আছে, তার সম্পূর্ণ বিবরণ আমি আমার আগের পর্বে দিয়ে রেখেছি। আপনারা এই ভিডিওটা তো অবশ্যই দেখবেন। তার আগে অবশ্যই আমার আগের যে পর্বটা আছে জবলপুরের, সেই পর্বটা দেখে নিতে ভুলবেন না। তাহলে আপনাদের রিলেট করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে যে জবলপুরে আসলে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন। আর জবলপুরের যদি আসেন, তাহলে গৌরীঘাটে এসে যে সন্ধ্যা আরতিটা হয় সেটাও বা কীভাবে দেখবেন, সব কিছু। এই হলো আমার হোটেল। আর সামনে যদি এই হোটেল থেকে একটুখানি এগিয়ে যান, তাহলে 3 পাত্তে চৌরাহা যে জায়গাটা আছে, ওই জায়গাটা পেয়ে যাবেন। আর এই যে জায়গাটা আছে, এই যে সামনের যে মোড়টা আছে, এটা হচ্ছে মানস ভবন বলে একটা মোড় আছে, সেই মোড়। কালকে এসে আমি সন্ধ্যার সময় গৌরীঘাটে গিয়েছিলাম ওখানে সন্ধ্যা আরতি দেখতে। তো যে টোটো করে গিয়েছিলাম, সেই টোটো দাদাকেই আমি আজকের দিনের জন্য বুক করেছি। আজকের দিন সারাদিন ঘুরবো। কত কি খরচা পড়ছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আপনারা আমি কি কি জায়গা ঘুরছি সেই সব জায়গাগুলো আগে দেখুন, পরে আপনাদের আমি জানিয়ে দেবো আমি কত কি খরচা করলাম আজকে সারাদিন ঘোরার জন্য। বেরিয়ে পড়লাম জব্বলপুর সিটি এক্সপ্লোর করতে। এখন প্রথম যে জায়গাটায় যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে ব্যালেন্সিং রক। চলে এলাম আমার জবলপুরের প্রথম সাইট সিনের সামনে, ব্যালেন্সিং রকের সামনে। শহর থেকে যার দূরত্ব ওই 7 থেকে 8 কিলোমিটার হবে, জবলপুর সিটি থেকে। আর আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, দারুণ কিন্তু সুন্দর। এই হলো ব্যালেন্সিং রক। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ব্যালেন্সিং রক। আর এর জন্যই লোকজন এই জায়গাটা আসে, বা এর জন্যই এই জায়গাটা এত ফেমাস। অ্যাকচুয়ালি এটা হলো ক্ষয়প্রাপ্ত আগ্নেয় শিলার একটি গঠন। দেখুন নিচের যে পাথরটা আছে আর উপরের পাথরটা একই পাথর, কিন্তু মাঝখানে যে জায়গাটা আছে না, ক্ষয়ে গিয়ে এইরকম একটা রূপ নিয়েছে। মনে হচ্ছে যেন নিচের পাথরের ওপর উপরের পাথরকে ব্যালেন্সভাবে বসিয়ে রেখে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু নয়। আর এটার জন্যই এই জায়গাটা এত ফেমাস। আর এখানে যত পাথর দেখতে পাচ্ছেন সব কিন্তু আগ্নেয় শিলা। ব্যালেন্সিং রক দেখে বেরিয়ে গেলাম। এবার ব্যালেন্সিং রক থেকে একটুখানি এগোলেই পাওয়া যাবে হচ্ছে দুর্গাবতী কেলা বা মদন মোহন ফোর্ট। তো চলুন গিয়ে দেখাচ্ছি। একটুখানি সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হবে। সামনেই হচ্ছে ব্যালেন্সিং রক। আর এই ব্যালেন্সিং রক থেকে যদি আপনি একটু এই সাইড দিয়ে সামনের দিকে যান, তাহলেই দেখতে পাবেন দুর্গাবতী কেলা বা মদন মোহন ফোর্ট। চলে এলাম মদন মোহন ফোর্টের সামনে। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে ওপর দিকে উঠতে হবে। টোটাল 200-র ওপরে সিঁড়ি আছে, ঠিক আছে। এই হলো দোকানপাট। আর এই দোকানপাটের উল্টো দিকে এই রাস্তাটা দিয়েই আপনাকে ওপর দিকে উঠতে হবে। হ্যালো, আপনাদের যাদের হাঁটুর প্রবলেম আছে বা একটু হার্টের পেশেন্ট আছেন, তাদের না এই ফোর্টে আসার কোনো দরকার নেই। তেমন কিছু না এই ফোর্ট, তবে যারা একটু ইয়াং আছেন তারা অবশ্যই আসবেন, এসে একটুখানি ঘুরে যাবেন, কারণ ঐতিহাসিক জিনিস দেখার দরকার আছে।
80টা সিঁড়ি ওপরে উঠে আসার পরে এখানে এরকম একটা গুফা দেখতে পাবেন। এই জায়গায় জুতো খুলে রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি গুফার ভেতরে একটা মন্দির আছে। এই হলো মন্দির। ये कौन सा वाला मंदिर है? ये भोलेनाथ है, ये माता पार्वती। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। আর এটা হলো ভোলেনাথের মন্দির। দারুণ, কিন্তু পাহাড়ের ওপরে এই রকম দুটো মন্দির দারুণ লাগছে। মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত এই মদন মোহন ফোর্ট তৈরি করেছিল রাজা মদন মোহন সিং, যার সঙ্গে জড়িত তার মা রানী দুর্গাবতী। যেই কারণের জন্য এই যে ফোর্টটাকে রানী দুর্গাবতী ফোর্ট বলা হয়। আর এই রানী দুর্গাবতী মোঘলদের সঙ্গে যুদ্ধের সময় মারা গিয়েছিল। আর এরা ছিল হচ্ছে গণ্ড রাজবংশের শাসক। আমি না বিহারে গিয়েছিলাম এই 1 বছর আগে একটা পাহাড় ট্রেক করতে। সেই পাহাড়টার নাম হচ্ছে গুরপা হিল। এই যে রাস্তাটা আসলাম না, এই রাস্তাটা ওই রকমই লাগছে, গুরপা হিলের মতোই লাগছে। এই হলো এন্ট্রান্স। এই রাস্তাটা দিয়ে এলাম, আসার পরেই দেখতে পাবেন এই হলো মদন মোহন ফোর্ট বা রানী দুর্গাবতী কেল্লা। আমি ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। বেশ ভালো ছিল ওপরে, মানে এত সুন্দর একটা গ্রানাইট পাথরকে কিভাবে মহলে পরিণত করা যায় তারই নিদর্শন এই জায়গায় আছে। যাই হোক, আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটাকে একবার ঘুরে যাবেন। বাইরে থেকে এতটা ছোট মনে হলেও ভেতরটা কিন্তু এতটাও ছোট নয়। আমি ঢুকতে পারলাম না, আমার ইচ্ছা ছিল ভেতরে ঢুকে আপনাদেরকে দেখানোর, কিন্তু ভেতরটা এখন বন্ধ আছে। ভেতরে যেরকম ঘোড়া রাস্তা বলো আছে, জলাধারও আছে, যুদ্ধক্ষেত্রও আছে, বিভিন্ন কক্ষও আছে। সময় এখন প্রায় 12টা। আমি ব্যালেন্সিং রক আর মদন মোহন ফোর্ট থেকে বেরোলাম, বেরিয়ে এবার যাচ্ছি ভেড়াঘাটের উদ্দেশ্যে। আমি তো একটা টোটো ভাড়া করে নিয়েছি পুরো সারা দিনের জন্য। আপনারা যদি কেউ ভাড়া করে নিতে চান নিতে পারেন, তাহলে আপনাদের ঘোরাটা আরও অনেক ইজি হবে। আর যদি মনে করেন যে না আরও সস্তায় ঘুরবেন, তাহলেও আপনারা ঘুরতে পারেন। এই জবলপুর থেকে 3 পাত্তির মোড় থেকে আর এই ভেড়াঘাট যাওয়ার জন্য বাস ছাড়ে। হ্যাঁ, 30 টাকার বিনিময়ে স্টেট ট্রান্সপোর্টের বাসে করে আপনারা ভেড়াঘাট পৌঁছে যেতে পারেন। 3 পাত্তির মোড় থেকে আর ভেড়াঘাট পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। সময় লাগবে ওই মোটামুটি 40 মিনিট মতো। আমি টোটো করে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটায় কেন দাঁড়ালাম তার পেছনে একটা কারণ আছে, চলুন আপনাদেরকে একটুখানি দেখাই। এই সামনে যে আশ্রমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধাকৃষ্ণ আশ্রম। এই আশ্রম থেকেই কিন্তু নর্মদা পরিক্রমা শুরু করা হয়। প্রায় চলে এসেছি ভেড়াঘাটের সামনে। আর ভেড়াঘাটের সামনে যাওয়ার আগে তো আমি চিন্তা ভাবনা করলাম যে 12টা 50 যেহেতু বেজে গেছে, সেই কারণের জন্য আগে আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আমি যাব হচ্ছে ভেড়াঘাটের যে ওয়াটারফলস আছে, ধোঁয়াধার ওয়াটারফলস, সেই ওয়াটারফলস দেখতে। তো সেই কারণের জন্য আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, দরদাম করলাম কি যে এখানে কিন্তু সব ম্যাক্সিমামটাই হচ্ছে ভেজ, ঠিক আছে, নন ভেজ কিন্তু আপনারা কিছু পাবেন না। একটা ভেজ থালির অর্ডার করলাম, দাম নিচ্ছে হচ্ছে 130 টাকা। দেখাচ্ছি কি কি আছে আমি ভেজ থালিতে। এই হলো রেস্টুরেন্ট, আর এই দোকানেই আমি ঢুকবো। এইখানে ভাত আছে, এই পাঁপড়, এখানে একটা ফুলকপির সবজি দিয়েছে, এখানে আরেকটা সবজি, ডাল আছে, আর এখানে পেঁয়াজ আর চাটনি। এই সব কিছু নিয়ে 130 টাকা। আর এক্সট্রা ভাত যদি আপনারা নেন বা এক্সট্রা যদি কিছু রুটি যদি চান তাহলেও নিতে পারেন, সেক্ষেত্রে আলাদা পয়সা আপনাদের
পে করতে হবে। খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেল। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, পুরোপুরি ভেজ খাবার ছিল, কিন্তু সঙ্গে অনিয়ন ছিল, মানে পেঁয়াজ ছিল। পেঁয়াজটাকে এখানের লোকেরা, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা যখনই বেরোবো না, পেঁয়াজটাকে এরা নিরামিষ বলেই মনে করে। যাই হোক, এরপরে শুরু হবে আমার আবার ঘোরার পালা। সময় এখন 1:29। পৌঁছে গেলাম ভেড়াঘাটের সামনে। ভেড়াঘাটে ধোঁয়াধার জলপ্রপাতের সামনে, ভেতর দিয়ে, গেটের ভেতর দিয়ে ঢুকবো। এই হলো গেট, সামনেটা দিয়ে ঢুকলাম। ঢুকে এবার এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে। আর এই যে জায়গাটা আছে না, এই জায়গায় আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই জায়গাটাতে গাড়ি পার্কিং করতে পারেন। সামনে প্রচুর বাসও রাখা আছে দেখছি। এই বাসগুলো হচ্ছে ট্যুরিস্ট বাস। আর আজকে কিন্তু এই এরিয়ায় প্রচুর ট্যুরিস্ট এসছে। যেখান থেকে আমরা ঢুকলাম না, সেখান থেকে এই ধোঁয়াধার ওয়াটারফলসটা দেখতে গেলে কিন্তু 5-10 মিনিট একটুখানি হেঁটে আপনাদেরকে যেতে হবে। এই দেখুন, অসাধারণ অসাধারণ দোকানপাট সব। এই ভেড়াঘাট কিন্তু সফট মার্বেলের জন্য বিখ্যাত। এখানে যত দোকানপাট আছে না, প্রত্যেকটা দোকানপাটে না এই সফট মার্বেল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস, যেরকম ঘর সাজাবার জিনিস থেকে আরম্ভ করে, গলার অলংকার থেকে আরম্ভ করে, কানের দুল থেকে আরম্ভ করে রাখা আছে দোকানগুলোতে। আর এখানে হচ্ছে প্রচুর দোকান আছে, সেই সব দোকানগুলোতে শিবলিঙ্গ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমার পেছনে দেখুন, এই দোকানেও দেখুন শিবলিঙ্গ প্রচুর পরিমাণে আছে, আর খুব ভালো ভালো শিবলিঙ্গ আছে। এখানে আসলে কিন্তু আপনারা আরেকটা জিনিস কিনতে ভুলবেন না। এখানে কিন্তু নর্মদা যে শিবলিঙ্গ আছে না, এই নর্মদা শিবলিঙ্গ কি হয়, যে নর্মদা যে মাতা, যে নদীটা আছে, সেই নদীর নিচে যে মানে পাথরগুলো পাওয়া যায় না, সেই পাথরগুলো অনেকটা শিবলিঙ্গর আকারে পাওয়া যায়। তো এই কারণের জন্য এই নর্মদা শিবলিঙ্গ কিন্তু এই জায়গায় খুব বিখ্যাত। মানে লোকজন আসলেই নর্মদা শিবলিঙ্গ কিনে নিয়ে যায় এখান থেকে। সফট মার্বেলের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রেডিমেড তৈরি করে দিচ্ছে। আপনি যদি চান যে একটা সফট মার্বেলের ওপর আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম একসঙ্গে লিখবেন, তাও কিন্তু এখান থেকে করে দিচ্ছে এনারা। আপনি যদি চান আপনার সিঙ্গেল একটা নাম লিখবেন সফট মার্বেলের ওপর, সেটাও এনারা করে দিচ্ছে। আমরা যখন দীঘা বা পুরীতে যাই না, সেই দীঘা পুরীতে যেরকম ঝিনুকের বিভিন্ন অলংকার দেখতে পাওয়া যায়, বিভিন্ন ঘর সাজাবার জিনিস দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু সেই রকমই, মানে সফট মার্বেল দিয়ে বিভিন্ন অলংকার, বিভিন্ন ঘর সাজাবার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। নাম লিখনে में कितना पैसा? 150 रुपए का है। अच्छा 100 रुपए का है। अच्छा ऐसा लिखा जाता है, खुदाई होता है। अच्छा, संग संग बना के दे देगा, कटिंग करेगा। कटिंग करेगा, अभी अभी बना के दे देगा ना? अभी नीचे जा रहा है क्या? हाँ नीचे जा रहा है। नाम नोट करा के चले जाओ, लिस्ट क्या है? अच्छा उसमें बनेगा। और सुंदर लगेगा। और लोग होता है 3 लोग का 4 लोग का। अभी आटा देके जाना पड़ता है, पैसे नोट कर लेना। सदा वन्दिता सा मा पातु सरस्वती। চলে এলাম অনেকটাই কাছে ধোঁয়াধার জলপ্রপাতের সামনে। কিন্তু প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড় হয়েছে। আমরা যেরকম কলকাতাতে গঙ্গা নদীকে গঙ্গা মাতা বলি, এখানে কিন্তু এই জবলপুরে নর্মদা নদীকে নর্মদা মাতা বলে। প্রচুর পরিমাণে ভক্তি শ্রদ্ধা করে এখানকার মানুষ এই নর্মদা নদীকে। আর এই নর্মদা নদীর ওপরেই গড়ে উঠেছে বা প্রাকৃতিকভাবে হয়েছে এই ধোঁয়াধার জলপ্রপাত। নদী তার পার্বত্য অঞ্চল থেকে একেবারে আস্তে আস্তে সমতলে নেমে এসছে। এই নর্মদা নদীর উৎপত্তি কিন্তু বৃন্দ পর্বতের অমরকণ্টক থেকে। আমি পরবর্তী কোনো একটা সময় অমরকণ্টকে যে জায়গা থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো ওই জায়গা। তো এখান থেকে প্রবাহিত হয়ে নর্মদা নদী আস্তে আস্তে সমতলে প্রবাহিত হয়ে এই মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গিয়ে আস্তে আস্তে গুজরাট হয়ে, আর তারপরে গুজরাটের খাম্বে উপসাগরে গিয়ে পতিত হয়েছে। সামনেই আছে হচ্ছে ওয়াটারফলস। জবলপুরে ঘুরতে আসলে সবথেকে ফেমাস স্পট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভেড়াঘাট। এই ভেড়াঘাটের এই ওয়াটারফলস অসাধারণ সুন্দর। একদম সামনে থেকে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো এই ওয়াটারফলস।
এত লোকের ভিড় যে দেখবো কি করে আমি তাই বুঝে উঠতে পারছি না। ধোঁয়াধার নামটা কিন্তু দুটি হিন্দি শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ধুয়ান যার অর্থ হলো ধোঁয়া, আর ধর মানে হচ্ছে প্রবাহ, মানে প্রচণ্ড গতিতে একটা ধোঁয়ার মতো করে জলপ্রবাহ এখানে পতিত হচ্ছে। আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই জলপ্রপাত। এতটা ফোর্সে ওপর থেকে নিচে জল পড়ছে না, এই জলের ছিটা মানে ওয়াটার ড্রপলেটগুলো পুরো কিন্তু গায়ে এসে লাগছে। আর এই ওপর থেকে যে নিচে পড়ছে তার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 30 মিটার। এই দিকটা যতটা ভিড়, নদীর ওপারটা কিন্তু অতটা ভিড় নয়। আমি রোপওয়ে করে ওই সাইডটা যাব, ওই সাইড থেকে এই নদীটাকে বা এই জলপ্রপাতটাকে কীরকম দেখতে লাগে আমি আপনাদের দেখাবো। আর এই সাইডটার নাম হচ্ছে ভেড়াঘাট আর ওপাশের নাম হচ্ছে নিউ ভেড়াঘাট। कितना रुपया रेट बताइए थोड़ा सबका? 350, 450, 1200 रुपये, 5100 रुपये, 100 रुपये, सब रेंज का है। ये पूरा नर्मदा शिवलिंग है? नर्मदेश्वर शिवलिंग ये है। अच्छा ये नर्मदेश्वर शिवलिंग नर्मदा जी से निकलने वाली पिंडी है। अच्छा। ये नर्मदा पत्थर से बनाया हुआ इसका जलेहरी है। ये जो फाइट वाला पत्थर है ये खदान का पत्थर है। ये वाला खदान का पत्थर है? हाँ, ये नर्मदा पत्थर का है, नर्मदेश्वर शिवलिंग। তো আমি এখান থেকে বাড়ির জন্য দুটো নর্মদা শিবলিঙ্গ নিলাম, তো একটুখানি বার্গেনিং করলাম, যেটা 500-1000 টাকা বলছিল সেটা 300-600 টাকা করে নিলাম। তো আপনারা যদি আসেন এখানে বার্গেনিং করতে কিন্তু ভুলবেন না নর্মদা শিবলিঙ্গ নেওয়ার জন্য। চলে গেলাম রোপওয়ে কাউন্টারের সামনে। এই রোপওয়ে কাউন্টারের থেকে টিকিট কাটবো, টিকিট কেটে এবার ওপারটা যাব। এই হলো এখান থেকে টিকিট কাটতে হয়, কেটে এই সামনেটা থেকে লাইন দিতে হবে। আর এই টিকিট কাউন্টার খোলা থাকে কিন্তু সকাল 10:30 থেকে আর 6টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আসলে পাবেন না, আর তার আগে আসলেও এই রোপওয়ে কাউন্টার খোলা থাকবে না। ফল দেখি বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। হয়ে গেল আমার ওপার থেকে এপারে আসা। এই পারটা হচ্ছে নিউ ভেড়াঘাট, ঠিক আছে।
এপার থেকে আমি আপনাদেরকে এবার এই নদীটার যে ভিউ সেটা দেখাবো। এই রাস্তাটা দিয়ে যদি আপনারা নেমে আসলে এই যে যাচ্ছে, এই সামনেটাই আসে হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটাই দেখার জন্য লোকজন ওপার থেকে এপারে আসে রোপওয়ে চড়ে। তো চলুন আমি আপনাদের এই ভিউ পয়েন্টটা একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই হলো ভিউ পয়েন্ট। ওয়াও, দারুণ। এই যে সামনের যে জায়গাটা আছে না, এই জায়গাটায় দাঁড়ালে কিছুক্ষণ দাঁড়ালে কিন্তু আপনারা ভিজে যাবেন, কারণ এত ফোর্সে জলটা পড়ছে না। আর এই জলটা যখন পড়ছে তখন ওয়াটার ড্রপলেটগুলো পুরো উড়ে উড়ে আসছে গায়ে। আর এখানেও কিন্তু এই রকম ম্যাগির দোকান বা বিস্কুট যদি আপনারা খান, চা টায়ের দোকান টোকান পাওয়া যাচ্ছে। সবাই এখানে বসে এনজয় করছে আর এই ওয়াটারফলস দেখছে, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছে আর উপভোগ করছে। ঠিক আছে, আপনারাও আসলে এখানে 5-10 মিনিট এখানে থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার ওপারে চলে যেতে পারেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, এখানে নামার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু গাড়িওয়ালারা ঠেকে ধরবে, বলবে যে চলুন গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বেশ কিছু স্পট আছে যেখানে সিনেমার শুটিং হয়েছিল, এরকম কিছু স্পট টট দেখাবে। বলবে কজন আছে, 4-5 হলে বলবে 400-500 টাকা নেবে। এই সব জায়গাগুলো আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইসব জায়গাগুলোতে যাবেন, গিয়ে এইসব জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। সময় এখন প্রায় 5টা, অনেকটাই লেট হয়ে গেছে। আমি ওই ধোঁয়াধার জলপ্রপাত দেখে আবার আমার যে টোটো আছে, টোটো করে চলে এলাম পঞ্চবটী ঘাটের সামনে। এই পঞ্চবটী ঘাটের সামনে থেকেই নৌকা বিহার করানো হয়। তো এখন যাব ভেতরে, গিয়ে দেখব। হ্যাঁ, আর টিকিট কী আছে আপনাদেরকে আমি বলছি। এখানেও আপনারা এই ধরনের দোকানপাট অনেক কিছু পেয়ে যাবেন। এটা হলো পঞ্চবটী ঘাট। এই ঘাটেই নৌকা বিহার করানো হয়। সামনে প্রচুর নৌকা একদম নর্মদা নদীতে চড়ে বেড়াচ্ছে আর সূর্য ডুবছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। এই হলো রেট চার্ট। রেট চার্টটা একবার দেখে নেবেন। পার পার্সন হলে 100 টাকা, 5 জন হলে 800 টাকা, আর যদি আপনারা 10 জন যান তাহলে 1500 টাকা, আর 1 থেকে 15 জন গেলে তাহলে নেবে 2000 টাকা। টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, মানে নর্মদা নদীতে যে আরতি হবে সে আরতির সময় থেকে এইটা বন্ধ হয়ে যায় নৌকা বিহারটা। আর এই ঘাটটা হলো স্নানের ঘাট। এখানেও কিন্তু সন্ধ্যা আরতি হয়। যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, 800 रुपये में जाएगा। যেহেতু সূর্য অস্ত যাচ্ছে সেই কারণের জন্য এখানে যে রেট চার্টটা দেওয়া আছে সেই রেট চার্ট অনুযায়ী এরা নিচ্ছে না। আমি 5-6 জন মিলে জোগাড় করেছিলাম, মানে 5 জন বলেছিলাম, তো 5 জন জোগাড় হয়ে গিয়েছিল 800 টাকা দিয়ে। তো এরা 1500-1600 এইসব টাকা পয়সা চাইছে। তো আমার মনে হয় আমি আর যেতে পারবো না, কারণ এখানে ভিড় কিন্তু প্রচুর। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি যদি আমি যাই আলাদা করে 100 টাকার বিনিময়ে, তাহলেও কিন্তু প্রচুর ভিড় আছে। এত নৌকা আসছে কিন্তু টাইম হয়ে যাবে। টাইম এখন 5:25। ভেড়াঘাটের যে ধোঁয়াডার ফলস আর পঞ্চবটী যে ঘাট আছে, এক্ষুনি আমি ঘুরে এলাম, তার মাঝখানেই আছে 64 যোগিনী মন্দির। আমি ভেতর দিকে ঢুকবো, আমি রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি। এই হলো গেট। এই সাইডে আছে হচ্ছে ওয়াটারফলসটা, আর এদিকে আছে হচ্ছে পঞ্চবটী যে ঘাট আছে সেইটা, আর মাঝখানেই আছে 64 যোগিনী মন্দির। আমি ওপর দিকে উঠবো। এই 64 যোগিনী মন্দিরে উঠতে গেলে আপনাকে কিন্তু এইরকম সিঁড়ি বেয়েই ওপর দিকে উঠতে হবে। টোটাল
150 থেকে 200টা সিঁড়ি আছে। আর ভেতরে যে মূর্তিটা আছে সেটা হচ্ছে শিবের মূর্তি। শিবের মূর্তিকে এখানে পুজো করা হয়। আর শিবের মূর্তির চারিপাশ দিয়ে 64টা যোগিনী আছে। সিঁড়ি কিন্তু ভালোভাবেই করা আছে, আর এই সাইড দিয়ে রেলিংও আছে। আপনারা খুব ভালোভাবে রেলিং ধরে আরামসে, আর এরকম বসার জায়গাগুলোও করা আছে, খুব আরামসে ওপর দিকে উঠতে পারবেন। চলে এলাম একদম ওপরে উঠে, এবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। একদম মূল মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরেটা ভিডিওগ্রাফি করা যাবে। আর ওপর থেকে পরিবেশ ঠিক এই রকম। আর এই যে মন্দিরটা আছে না, এই মন্দিরটা 10 থেকে 11 শতাব্দীতে বানানো হয়েছে। এই যে 64 যোগিনী মন্দিরটা আছে, এই 64 যোগিনী মন্দিরের আরেকটা নাম গোলকি মঠও বলা হয়। ভারতবর্ষের টোটাল 4টি এইরকম 64 যোগিনী মন্দির আছে, তার মধ্যে 2টো আছে হচ্ছে উড়িষ্যাতে, উড়িষ্যার হীরাপুর আর রানীপুরে, আর 2টি আছে হচ্ছে মধ্যপ্রদেশের এই ভেড়াঘাটে আর খেজুরাহোতে। এখানে জুতো খুলে ভেতর দিকে ঢুকতে হবে। চলিয়ে ভেতরে ঢুকলাম, ক্যামেরা করছি, তার জন্য 25 টাকার চালান কাটলো, 25 টাকা নিল। আর এখানে কিন্তু 64টা যোগিনী নেই, বাকি যে কটা যোগিনী মন্দির আছে না, প্রত্যেকটা যোগিনী মন্দিরে 64টা যোগিনী পাবেন। আর এখানে 64টা যোগিনী নেই, 81টা যোগিনী আছে। এই হলো যোগিনীদের ধ্বংসাবশেষ, দেখুন। মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, আমি ঘুরে আসলাম মন্দিরের ভেতরে। এই মন্দিরের ভেতরেই কিন্তু শিব আর পার্বতী, যে আমাদের নন্দী ভগবান আছে, তার ওপর বিরাজমান। অর্থাৎ এখানে যে পুরোহিত মশাই, সে বলছে যে এটা হচ্ছে শিব আর পার্বতী যে বিয়ে হয়েছিল তারই একটা নিশান বা প্রতীক। মন্দির বন্ধ হয়ে গেছে বলে আমি বেরিয়ে যেতে বাধ্য হলাম। এই মন্দিরটা খোলা থাকে সকাল 8টা 30 থেকে আর 5টা 30 পর্যন্তই। ভেতরে যে যোগিনীর যে মূর্তিগুলো আছে না, এই মূর্তিগুলো ভাঙাচোরা অবস্থায় আছে। তার কারণ আমি কি বলে দিচ্ছি, তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি যে যোগিনীর অর্থ কি। যোগিনীর অর্থ হলো একজন মহিলা যোগব্যায়ামে অনুশীলনকারী, বা অন্য যে অর্থটা সেটা হলো যে এখানে যে পার্বতী আছে, সেই পার্বতীর অবতারকেই বলা হয় যোগিনী। এই মন্দিরটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, যেই কারণের জন্য একদম ভেতরে, মানে মূল মন্দিরের ভেতরে প্রবেশ অ্যালাউ নেই, ক্যামেরা চলছে বলছে। মন্দিরটি নির্মিত হয়েছিল কিন্তু 10ম শতাব্দীতে কালচুরি রাজবংশের আমলে। আর পুরো মন্দিরটাই কিন্তু গ্র্যানাইট পাথরের তৈরি। হ্যাঁ, এই মন্দিরটা গোলাকার, তো এই মন্দিরটার ভেতরের ব্যাস হচ্ছে 116 ফুট আর বাইরের ব্যাস 131 ফুট। মানে এই স্ট্রাকচারই নির্মিত হয়েছিল আমাদের যে সংসদ ভবন আছে ইন্ডিয়ার, যে ভারতবর্ষের যে সংসদ ভবন, এই মন্দিরের স্ট্রাকচারই কিন্তু তৈরি। যাই হোক, বেরিয়ে তো গেলাম, তো এখন অটোতে গিয়ে বসবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই মন্দিরের ভেতরে যে যোগিনীদের মূর্তিগুলো আছে না, সেই মূর্তিগুলো তো ভেঙে চুরে গেছিলো। আর এই মূর্তিগুলো ভেঙেছিল হচ্ছে সেই সময় মুঘলদের আমলে এই মূর্তিগুলো ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর এই ধ্বংসাবশেষগুলি জবলপুরে রাসেল চক বলে একটা জায়গা আছে, সেই জায়গায় রানী দুর্গাবতী মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে এইসব ধ্বংসাবশেষগুলি রাখা আছে। টাইম এখন প্রায় 7টা। চলে এলাম কাচনা সিটি শিব মন্দিরের সামনে। ভেতরে যাব, আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতর দিকে ঢুকবো, ঢুকে আপনাদের শিব মন্দিরটাকে দেখাচ্ছি। এই হলো গেট, গেটটা থেকে ঢুকলাম, এই রাস্তাটা দিয়ে ঢুকে এবার এই সামনের দিকে হাঁটবো। এখানে হচ্ছে সবাই জুতো খুলে রেখেছে, তো এই জায়গাটা জুতো খুলে আপনাদেরকে এইটা দিয়ে ভেতর দিকে ঢুকতে হবে। আর এই হলো কাচনার সিটি শিব মন্দির, যেটা বিখ্যাত এই শিব মূর্তিটার জন্য। বিশাল বড় একটা শিব মূর্তি। খুব ভালো সময়ে আমি এসেছি, এখন 7টা বাজে, আর এই 7টার সময় এখানে কিন্তু আরতি হচ্ছে। এই যে শিবের যে মূর্তিটা আছে, এই শিবের মূর্তিটার উচ্চতা হচ্ছে 76 ফিট। আর এই শিবের মূর্তিটার নিচেই আছে একটা গুহা, যার দৈর্ঘ্য হচ্ছে আবার 23 মিটার। আর যেই গুহার মধ্যে আছে 12 জ্যোতির্লিঙ্গ।
এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা কিন্তু খোলার সময় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর ভেতরে যে গুহাটা আছে সেই গুহার টাইমিংটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা, তারপরে বন্ধ করে দেয়। তারপর আবার 4:30-র সময়, বিকাল 4:30-র সময় খোলা হয়, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। চলুন আমি এখন গুহার ভেতর দিকে ঢুকবো, ঢুকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যেসব রেপ্লিকাগুলো করা আছে সেইগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। সময় এখন 7:42। আমি ঘুরে চলে এলাম মোটামুটি হোটেলের সামনে। এখন হোটেলে 1 ঘন্টা মতো থাকবো, থেকে আমি আবার গাড়ি নিয়ে মানে এখান থেকে টোটো নিয়ে চলে যাব স্টেশনের দিকে। 10:45 আমার ট্রেন আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, তো সেই ট্রেনটা ধরবো। মোটামুটি এখান থেকে আমি 9টার সময় বেরোবো, তো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর ঘোরা বলতে আজকে সারাদিন ভালোই ছিল মোটামুটি। আপনারা যারা আসবেন একটু সকাল সকাল বেরোবেন। আমি একটুখানি বেলা করে বেরিয়েছি, যেই কারণের জন্য আমার একটুখানি 2-1টা জিনিস মিস হয়ে গেল। ভেড়াঘাটে গিয়ে আমার যে পঞ্চবটী ঘাটে যে নৌকা বিহারটা করার কথা ছিল সেটা আমি করতে পারলাম না। তো মোটামুটি আপনাদের দেখাতে পেরেছি জায়গাগুলোকে। তো যাই হোক, আমার আজকের যে খরচাটা হয়েছে এই টোটোওয়ালার সঙ্গে সেটা হলো 1700 টাকা। ঠিক আছে, তো এই হলো আজকের পর্ব, আজকের ব্লগ। পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন, যারা পছন্দ করছেন আমার ভিডিওকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর পারলে একটা কমেন্টসও করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।